দর্শক সবাইকে স্বাগত নিউজ 24 এর সন্ধ্যা সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি সানজিদা ইসলাম। এবারে পুরো খবর আর শুরুতেই মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন নির্বাচনের ফলাফলেও চলছে ট্রাম্প বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াই। এখনো পর্যন্ত অধিকাংশ অঙ্গরাজ্যের পাওয়া ফলাফলে ট্রাম্প পেয়েছেন 213টি ইলেকটোরাল ভোট, যেখানে 224টি ইলেকটোরাল ভোট গেছে বাইডেনের ঝুলিতে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য এখনো বাকি 5টি সুইং স্টেটের ইলেকটোরাল ভোটের উপরই নির্ভর করতে হচ্ছে, কারণ এসব স্টেটের ইলেকটোরাল ভোটেই জয় পরাজয় নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। হাতি গাধার লড়াই যে এত জমে উঠবে তা বোধহয় খোদ মার্কিনেরাও অনুমান করতে পারেনি। মঙ্গলবার অনুষ্ঠিত দেশটির 59তম নির্বাচনে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের অধিকাংশ স্টেটের ফলাফল জানা গেছে। তার মধ্যে উভয় দলই নিজেদের পক্ষে জয়ের বার্তা দিচ্ছে। এরই মধ্যে টেক্সাস, ভার্জিনিয়া, ইন্ডিয়ানা সহ মোট অঙ্গরাজ্যের প্রায় অর্ধেক স্টেটে জয় পেয়েছেন ট্রাম্প। সেখানে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ডেলওয়ার, কানেকটিকাট সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলের আধিপত্যের জানান দেন বাইডেন। 1996 সালের পর অ্যারিজোনায় জয় পায় দলটি। এদিকে মিশিগান, নেভাডা, জর্জিয়া ও উইসকনসিনের প্রাথমিক ফলাফল বলছে চূড়ান্ত জয় পরাজয় নির্ধারণের আগে উত্তেজনার পারদ চড়তে পারে আরও বেশি, কারণ মিশিগান ও জর্জিয়ায় রয়েছে 16টি করে ইলেকটোরাল ভোট, আর উইসকনসিন ও নেভাডায় ইলেকটোরাল ভোট রয়েছে যথাক্রমে 10টি ও 6টি। আর নেভাডা ছাড়া বাকি সব স্টেটেই প্রেসিডেন্ট ট্রাম্প এগিয়ে রয়েছেন, তাই জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী রিপাবলিকান শিবির। তাই বলে চূড়ান্ত ফলাফলের আগে পরাজয়ের চিন্তা করতে নারাজ জো বাইডেন। ডেমোক্রেট শিবির বলছে গণনায় বাকি থাকা বেশিরভাগ ভোটেই হচ্ছে মেইল বা ডাকযোগে দেয়া। এই ভোটগুলো তাদের পক্ষেই যাবে, তাই দ্রুত ফলাফল প্রকাশে প্রেসিডেন্ট ট্রাম্প তাড়া দিলেও আরও সময় চাইলেন বাইডেন। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ইলেকটোরাল ও পপুলার ভোটে এখন পর্যন্ত এগিয়ে আছেন জো বাইডেন। তবে পপুলার ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করে না। প্রার্থীরা বরং ইলেকটোরাল কলেজে বেশি ভোট পাওয়ার দিকেই তাকিয়ে থাকেন। পপুলার ভোট ও ইলেকটোরাল কলেজ ভোটে ট্রাম্প পিছিয়ে থাকলেও সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর বিবেচনায় ট্রাম্প আসলে এগিয়েই আছেন। হাসান পারভেজের প্রতিবেদনে বিস্তারিত। জনগণের প্রত্যক্ষ ভোটে বা পপুলার ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন না, বরং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ইলেকটোরাল কলেজ নামে পরিচিত একদল কর্মকর্তার পরোক্ষ ভোটে। 2016 সালের নির্বাচনে হিলারি ক্লিন্টন 30 লাখ পপুলার ভোট বেশি পেয়েও ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরেছিলেন। মার্কিন বার্তা সংস্থা এপির আভাস অনুযায়ী এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন বাইডেন। এছাড়া পপুলার ভোটেও বাইডেন এগিয়ে আছেন। জো বাইডেন এখন পর্যন্ত 50% ভোট পেয়েছেন, যেখানে ট্রাম্প পেয়েছেন 48.4%। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় 6টি রাজ্য হল ক্যালিফোর্নিয়া, টেক্সাস, নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ইলিনয় এবং পেনসিলভেনিয়া। ইলেকটোরাল কলেজে মোট ভোটের সংখ্যা 538টির মধ্যে এই 6 রাজ্যেই রয়েছে 191টি। সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ সদস্য সংখ্যা 55টি রয়েছে ক্যালিফোর্নিয়া রাজ্যে। এই রাজ্যে বাইডেন জয়ী হয়েছেন এবং পপুলার ভোটেও এগিয়ে আছেন। বাইডেন পেয়েছেন 65% ভোট এবং ট্রাম্প পেয়েছেন 33% ভোট। টেক্সাস রাজ্যে 38টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন ট্রাম্প এবং পপুলার ভোট বাইডেনের চেয়ে বেশি পেয়েছেন। মোট ভোটারের 52% ভোট পেয়েছেন ট্রাম্প। 29টি ইলেকটোরাল কলেজ সদস্য নিয়ে গঠিত নিউ ইয়র্ক, এই রাজ্যে বাইডেন জয়ী হয়েছেন এবং পপুলার ভোটও বেশি পেয়েছেন। এখানে 58% ভোট পেয়েছেন বাইডেন। আরেক বড় রাজ্য ফ্লোরিডায় জয়ী হয়েছেন ট্রাম্প এবং পপুলার ভোট বাইডেনের চেয়ে বেশি পেয়েছেন। 51% ভোট পেয়েছেন ট্রাম্প। 20টি ইলেকটোরাল কলেজ সদস্য নিয়ে গঠিত ইলিনয় রাজ্যে জয়ী হয়েছেন বাইডেন এবং পপুলার ভোটও বেশি পেয়েছেন। এই রাজ্যে 56% ভোট পেয়েছেন বাইডেন। 20টি ইলেকটোরাল কলেজ সদস্য নিয়ে গঠিত আরেক বড় রাজ্য পেনসিলভেনিয়ার ফলাফল এখনো চূড়ান্ত হয়নি, তবে এই রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প। ইলেকটোরাল কলেজে মোট ভোটের সংখ্যা 538টি। হোয়াইট হাউসের দৌড়ে বিজয়ী হতে হলে প্রার্থীকে এর মধ্যে 270টি ভোট পেতে হবে।
হাসান পারভেজ, নিউজ 24। এবারে মার্কিন নির্বাচনের বিশ্লেষণ জানতে চলে যাচ্ছি আমাদের নির্বাচনী স্টুডিওতে। সেখানে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। সঞ্জিদা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মার্কিন নির্বাচন ভোট গ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে, এখন চলছে ভোট গণনা। কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হবেন নাকি তার আসন দখল করবেন জো বাইডেন, চলছে সেই বিশ্লেষণ। কিন্তু সেখানে এখন পর্যন্ত পপুলার ভোটেও এগিয়ে জো বাইডেন, যিনি পেয়েছেন 50% ভোট, এবং ডোনাল্ড ট্রাম্প 48.3%। কিন্তু পপুলার ভোটে আমরা খুব ভালো মতো এতক্ষণে সবারই কাছে পরিষ্কার হয়ে গেছে যে শুধু পপুলার ভোটে আসলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন না, নির্বাচিত হন হচ্ছে ইলেকটোরাল ভোটে। সেখানেও কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে কিন্তু এগিয়ে রয়েছেন জো বাইডেন। এখন পর্যন্ত জো বাইডেন 224টি ইলেকটোরাল ভোট পেয়েছেন, এবং অপরদিকে ট্রাম্প পেয়েছেন 213টি ইলেকটোরাল ভোট। এখন প্রশ্ন হলো, 270টি ইলেকটোরাল ভোট হলে হোয়াইট হাউসের প্রতিনিধিত্ব তিনি করতে পারবেন, তাহলে 270টি ইলেকটোরাল ভোট আসলে পেতে যাচ্ছেন কে? আমরা ইতিমধ্যে জানি যে অধিকাংশ অঙ্গরাজ্যের ভোট গণনা শেষ হয়ে গেছে, কিছু অঙ্গরাজ্যের ভোট গণনা এখনো বাকি রয়েছে। এর মধ্যে সব থেকে বেশি যেটি ফলাফলকে আসলে অন্যদিকে ভিন্ন দিকে নিয়ে যেতে পারে, আমরা যেটাকে বলি সুইং স্টেট কিংবা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো, সেগুলোর মধ্যে এখন পর্যন্ত পেনসিলভেনিয়া, মিশিগান, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, এইগুলো আসলে এখন পর্যন্ত এই ভোটে সব থেকে বেশি কি বলা যায় যে একটা কথাই যে পুরো মার্কিন নির্বাচনকে আমরা যেভাবে দেখছি পুরো অপর পার্ট আমাদেরকে দেখতে হতে পারে, সেই জায়গায় সব থেকে বড় আভাসটা ইতিমধ্যে কিন্তু দিচ্ছে মিশিগান। কারণ কিছুক্ষণ আগে পর্যন্ত এই মিশিগানে কিন্তু ট্রাম্প এবং বাইডেনের মধ্যে তফাৎটা অনেক ভালো ছিল, প্রায় 3%, কিন্তু সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকটা নেমে এসেছে। ট্রাম্প 49.4 এবং বাইডেন 48.9। এই আসনটিতে, এই অঙ্গরাজ্যে যদি ট্রাম্প যদি জিতে যায় কিংবা বাইডেন যদি জিতে, বাইডেন তাহলে 16টি আবার ইলেকটোরাল ভোট কিন্তু পেতে যাচ্ছে। এবং পেনসিলভেনিয়ায় ইতিমধ্যে কিন্তু অনেক ব্যবধানে কিন্তু ট্রাম্প কিন্তু বাইডেনের থেকে এগিয়ে রয়েছে। মূলত 3টি অঙ্গরাজ্য, মিশিগান, পেনসিলভেনিয়া এবং উইসকনসিন, এই 3টি অঙ্গরাজ্যের ভোট কিন্তু আসলে ব্যবধানটাকে বাড়িয়ে দিতে পারে, এবং পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তার নাম কিন্তু এই 3টি অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোটের মধ্যেই কিন্তু রয়েছে। দর্শক, এই নিয়ে আসলে আমরা আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমেরিকা অ্যালায়েন্স চেয়ারপারসন এম এস সালাম। এছাড়াও আমাদের সাথে উপস্থিত থাকবেন রেহান রেজা, ডেমোক্রেট নেতা, কাউন্সিল স্টেট, এবং সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক। শুরুতেই আমরা যেতে চাই এম এস সালাম আপনার কাছে। আসলে যেটা আসলে দেখা যাচ্ছে যে আমরা বরাবরের মতোই আমেরিকান ইলেকশনে দেখে থাকি যে সুইং স্টেটগুলোর প্রাধান্যই আসলে সব থেকে বেশি থাকে। কারণ আমরা জানি যে ডেমোক্রেটিক কিংবা রিপাবলিকান যে অঙ্গরাজ্যগুলো আছে সেগুলোতে মোটামুটি আগের থেকে শুরু থেকে এখন পর্যন্ত এই অঙ্গরাজ্যগুলো আসলে ব্যতিক্রম কিছু ঘটনা ঘটে না। সুইং স্টেটগুলোতেই আসলে ব্যতিক্রম ঘটনা ঘটে, কখন রিপাবলিক আবার কখন হচ্ছে ডেমোক্রেট। তো সেই জায়গাটা থেকে এখন পর্যন্ত সুইং স্টেটগুলোর যে অবস্থা রয়েছে সেই জায়গা থেকে এটা আপনার কি মনে হয়, কোন দিকে গড়াচ্ছে পানি, কে হতে পারে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট? দর্শক, আমরা তার সাথে সংযোগটি স্থাপন করতে পারছি না। আমাদের সাথে আরেকজন অতিথি উপস্থিত রয়েছেন, ডেমোক্রেট নেতা, কাউন্সিল স্টেট রেহান রেজা। রেহান রাজা, যেমনটি আসলে জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে যে সুইং স্টেটগুলোর যে প্রাধান্য মার্কিন নির্বাচনে, আমরা জানি যে এখন পর্যন্ত আসলে সুইং স্টেটগুলোর মধ্যে 5টি অঙ্গরাজ্যের ভোট গণনা শেষ হয়নি, এবং 5টি অঙ্গরাজ্যেই কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তো সেই ক্ষেত্রে 5টি অঙ্গরাজ্যের মধ্যে কিন্তু 3টি অঙ্গরাজ্যতে কিন্তু এখন পর্যন্ত ট্রাম্প এগিয়ে রয়েছেন। কি মনে হচ্ছে কে হতে পারেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, আসলে আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমরা তো ডেমোক্রেট, আমরা ভাবছি যে আপনারা দেখেছেন যে ভেরি টাইট রেস এন্ড টু ক্লোজ টু কল। এখনো পর্যন্ত আমাদের বাইডেন এগিয়ে আছেন 238 ইলেকট্রাল ভোট। উই নিড অনলি 32 ভোট রাইট নাও। আপনি বলেছেন যে আমাদের যে ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলো উইসকনসিন, মিশিগান এন্ড পেনসিলভেনিয়া, এখন এই 3টা স্টেট রেজাল্টের উপরে বলে দিবে যে 2020 প্রেসিডেন্ট ইলেকশন কে হবে। আপনি জানেন যে জো বাইডেন বলেছে কালকে রাতের স্পিচে যে টু আর্লি টু কল, কারণ আপনার
মিলিয়ন মেলিং ভোট এবং যারা অ্যাডভান্স ভোট দিয়েছে সেই ভোটগুলি কিন্তু এখনো কাউন্ট হয়নি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব রাশ করছে। ডোনাল্ড ট্রাম্প অলরেডি ক্লেম করছে যে ভোটিং ফ্রড, হুইচ ইজ নট রাইট। কারণ এই টোটালি ভোট গণনা করতে আরো 2-3 দিন সময় লাগবে। আপনি যদি সম্পূর্ণ টোটাল রেজাল্ট চান, কারণ আমেরিকাতে এই বছর প্যান্ডামিকের কারণে সবচাইতে বেশি মেলিং ভোট হয়েছে, এবং স্পেশালি এই যেই স্টেটগুলো আমরা বলছি ব্যাটল গ্রাউন্ড স্টেট, এখনো 5টি স্টেটের ফুল ভোট কাউন্ট হয় নাই। তো ডেমোক্র্যাটরা হোয়াইট হাউসে যাবে, ওভাল অফিস তারা দখল করবে, এটাই আমরা আশা করছি। কারণ আগে বলেছি ইটস টু ক্লোজ টু কল, এবং খুব হাড্ডি লড়াই হচ্ছে। এবং এইবারের নির্বাচনে আমরা আশা করছি যে বাইডেন এবং কামালা রেহান হ্যারিস রেজা, আপনার কাছে আসলে আরেকটি প্রশ্ন, আমার আরেকটি কথা জানার ছিল, সেটি হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজেই ঘোষণা করেছেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা জানি যে এর আগেও কিন্তু একটি ঘটনা রয়েছে জর্জ বুশের বেলায়, যে তিনি নির্বাচনে তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন, পরবর্তীতে সেটা আইনি লড়াই পর্যন্ত, আদালত পর্যন্ত গড়িয়েছিল, এবং সেখানে একটি কালো অধ্যায় রয়ে গেছে আমেরিকান প্রেসিডেন্টের নির্বাচনের ক্ষেত্রে। এবারে ট্রাম্প যে কাজটি করলেন সেটি আসলে কতটুকু গড়াতে পারে? আপনি ইউ আর রাইট, কারণ ট্রাম্প কিন্তু সেই অ্যাল গোর যখন পপুলার ভোটে এগিয়েছিল ফ্লোরিডাতে, আপনারা সেই হিস্ট্রি জানেন, এবং পরবর্তী পর্যায়ে এটা সুপ্রিম কোর্টে গড়িয়েছিল, এবং সেই সময় কিন্তু তখন সুপ্রিম কোর্টের বেশি জাজ কিন্তু রিপাবলিকানদের পক্ষে ছিল। এই বছরও কিন্তু ট্রাম্প ভোটিং ফ্রড অলরেডি সে ঘোষণা দিয়েছে, এবং সবচাইতে মজার হলো যে ট্রাম্প ইঙ্গিত দিচ্ছে যে তাকে উইন করতেই হবে। এমনও হতে পারে যে এই বছরও কিন্তু এটা আদালতে গড়াতে পারে, বিকজ সুপ্রিম কোর্টে জাজের রিপাবলিকানদের সংখ্যা বেশি। তো সেই ইঙ্গিতটি সে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি আগেই বলেছি যে আমেরিকাতে যেহেতু পপুলার ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয় না, ইলেকট্রাল ভোট সেই 3টা স্টেটই উপর নির্ভর করছে, এবং জো বাইডেন অলরেডি বলেছে যে উই নিড 2 or 3 days, কারণ বাই ফ্রাইডেতে আমরা আশা করছি যে সম্পূর্ণ ভোট কাউন্ট হবে। এবং ডেমোক্রেটরা আশা করছে যে আমাদের তো মাত্র আরো 32 ইলেকট্রাল ভোট দরকার, এন্ড ভার্সেস ডোনাল্ড ট্রাম্পের 57 ইলেকট্রাল ভোট দরকার। সো আমরা যে 3টা স্টেট যদি পিক করি, উইসকনসিন, মিশিগান, পেনসিলভেনিয়া, তো সেখানে দেখা গেছে যে জো বাইডেন হোয়াইট হাউস দখল করবে এবং 2020 প্রেসিডেন্ট ইলেকশন নির্বাচন হবে। এবং ডোনাল্ড ট্রাম্প যাচ্ছে রং ডিরেকশনে, এবং সেই ইলেকশনের আগেই বলছে যে তাকে যে করে হোক উইন করতে হবে। রেহান রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই আমাদের সাথে এবারে যুক্তরাষ্ট্র থেকে আরেকজন অতিথি যুক্ত রয়েছেন, সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক। তার কাছ থেকে আসলে জানতে চাই যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আসলে ডোনাল্ড ট্রাম্প গত 4 বছর তিনি হোয়াইট হাউসের প্রতিনিধিত্ব করেছেন, এবং আমরা জানি যে মার্কিন নির্বাচন পুরো বিশ্বের জন্য আসলে কতটুকু প্রভাব ফেলে, বাংলাদেশের জন্য আসলে কতটুকু প্রভাব ফেলতে পারে। আমি যদি সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার কথাটা যদি জানতে চাই, ডোনাল্ড ট্রাম্পের সেই সময়টা গত 4 বছর দক্ষিণ এশিয়ার পরিস্থিতি কি হয়েছিল, এবং পরবর্তীতে এই নির্বাচনে জো বাইডেন অথবা ডোনাল্ড ট্রাম্প যে জিতুক না কেন, কি পরিস্থিতি দক্ষিণ এশিয়ার, কি প্রভাবটা আসলে, কেমন প্রভাব আপনি পড়তে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ, এবং মিস্টার রেজাকে অনেক ধন্যবাদ। উনি যদিও ডেমোক্রেটিক পার্টির পলিটিশিয়ান, বাট খুব ব্যালেন্সড ভাবে বলেছেন। আসলে এই ইলেকশন দুদিকেই হতে পারে, ট্রাম্পও আসতে পারেন, বাইডেনও আসতে পারেন। এবং আপনারা ঠিকই বলেছেন যে 5টি অথবা 6টি অঙ্গরাজ্যের ভোটের উপরে নির্ধারণ করবে। এন্ড আই থিংক ইটস এ টাচ অ্যান্ড গো সিচুয়েশন আর কি, বোথ ওয়েজ। এশিয়া বা সাউথ এশিয়া বা বাংলাদেশের প্রসঙ্গে আসে, আসলে বাংলাদেশ দিয়ে শুরু করি। যে বাইডেনই আসুক অথবা ট্রাম্প কন্টিনিউ করুক, বাংলাদেশের সাথে ইউনাইটেড স্টেটসের যে রিলেশন, সেই রিলেশনশিপে কোনো ধরনের পরিবর্তন আসবে বলে আমি অ্যাটলিস্ট এই মুহূর্তে দেখছি না। আপনাকে মনে রাখতে হবে যে ইউনাইটেড স্টেটস কিন্তু সবচেয়ে বড় লার্জেস্ট ইনভেস্টার। ইনফ্যাক্ট একবার সিঙ্গাপুর টেক ওভার করেছিল, বাট ফর এ ডিফারেন্ট রিজন। বাট ইউনাইটেড স্টেটস সবসময় মোটামুটি বড় লার্জেস্ট ইনভেস্টার ইন বাংলাদেশ, এবং বাংলাদেশের বড় বাজার কিন্তু আমেরিকাতেই। সুতরাং যে দিক থেকেই আমরা দেখি এই রিলেশনশিপটা ইম্পর্টেন্ট। রিসেন্টলি যেটা নতুন হয়েছে, আপনারা জানেন যে ট্রাম্প
চায়নাকে কন্টেইন করার জন্য এশিয়ার প্রতি বেশ শেষের দিকে এসে ঝুঁকে পড়েছেন এবং উনি ভাবছেন যে এশিয়ায় আমেরিকার প্রভাব বলয়টাকে আরো স্ট্রঙ্গার করতে হবে এবং ওই ইকুয়েশনে যাকে আমরা ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি এখন বলছি উইচ ইজ ইন এ ভেরি আর্লি স্টেজ, আমরা দেখি যে ওখানে বাংলাদেশের অবস্থানটাকে আমেরিকা নতুন ভাবে অ্যাসেস করেছে ভেরি রিসেন্টলি মাসখানের অ্যাসেসমেন্ট যদি দেখেন, এবং এটা এই ন্যারেটিভটা তারা বলেও গেছে ডেপুটি সেক্রেটারি অফ স্টেটস যে বাংলাদেশ will play a central and important role in the Indo-Pacific. সুতরাং ওই জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল থেকেও যদি দেখেন তাহলেও যেই আসুক সেটা পিভট এশিয়াই হোক আর ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হোক, যেই নামই আমরা দেই সেখানে বাংলাদেশ আগের চাইতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশ্ন হলো কেন? এটা কিন্তু চ্যারিটি না, কারোর জন্যই চ্যারিটি না, বাংলাদেশের নিজস্ব কারণেই বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট জায়গায় এসছে এবং বাংলাদেশ একমাত্র দেশ সাউথ এশিয়ায় যারা উইল কন্টিনিউ টু হ্যাভ 4% গ্রোথ রেট এই বছর এবং ইকোনমিও জিডিপিও বাড়বে 270 বিলিয়নের উপরে এবং সুতরাং ওই অ্যাঙ্গেলটা আছে। হ্যান্ডফুল অফ কান্ট্রিজ অ্যাকচুয়ালি কন্ট্রাকশনে যাবে না, বাংলাদেশ ইজ ওয়ান। আরেকটা হলো যে বাংলাদেশে একটা জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স বাড়ছে, জানেন যে আমাদের সমুদ্র সীমা বেড়েছে, বাংলাদেশের ভূখণ্ডের মতোই একটা সমুদ্র অংশ বাংলাদেশের নিজস্ব ভূমি হয়েছে, তো সেই কারণে জিওপলিটিক্যাল ইম্পর্টেন্সটা বেড়েছে, কারণ বেতে একটা বড় ফুটপ্রিন্ট আছে বাংলাদেশের। 2 নম্বর হলো যে বাংলাদেশে কিন্তু একটা বড় ডেমোগ্রাফির দেশ, বাংলাদেশে 162 বলে কেউ 165 মিলিয়ন বলে, অনেক দেশই আছে যেখানে নেগেটিভ গ্রোথ রেট হচ্ছে, কিন্তু বাংলাদেশ ইজ লাইকলি টু কন্টিনিউ টু প্রোভাইড যেটাকে আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্স। এই একটা কারণ। আরেকটা কারণ হলো যে আমেরিকায় বাংলাদেশি ডায়াসপোরারা গ্র্যাজুয়ালি বিজনেসই বলেন, একাডেমিক ব্লকে বলেন, পলিটিক্সে বলেন, আস্তে আস্তে তারা উঠে আসছে এবং আমি কারোর সাথে তুলনা করবো না, শুধু ওইটুকুই বলবো যে বাংলাদেশের এই ডায়াসপোরার ইতিহাস খুব অল্প ইতিহাস, আমি এটুকু লিখিয়েছি, খুব অল্প ইতিহাস। এর মধ্যে বাংলাদেশ আমাদের যারা ডায়াসপোরা আছেন তারা অনেক ভালো করেছেন এবং একটা প্রমিনেন্স পেয়েছেন। তো ওই সবকিছু মিলিয়ে দেখলে বাংলাদেশ আমেরিকার রিলেশনশিপ যেই আসুক না কেন ইট উইল কন্টিনিউ টু রিমেইন স্ট্রং। সেটাই আমরা জানি যে কারণ আমেরিকান প্রেসিডেন্টে আসলে যেই নির্বাচিত হোক না কেন পররাষ্ট্র নীতিতে আসলে তেমন একটা আমূল পরিবর্তন ঘটে না। আমরাই চাইবো যেই নির্বাচিত হোক না কেন বাংলাদেশের জন্য যেন অবশ্যই ভালো হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ শহীদুল হক। দর্শক, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এখনকার নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। আমরা চলে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে পদ্মার কাছে। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মার্কিন নির্বাচনের সবশেষ খবর এবং নির্বাচনের বিশ্লেষণ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। এদিকে এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্ধারণ করতে যাচ্ছেন মার্কিনিরা, কিন্তু পূর্ণ ফলাফল আসার আগে কয়েকটি অঙ্গরাজ্য থেকে প্রাথমিক ফল অনুযায়ী স্ব অবস্থান থেকে বিজয়ের আভাস দিয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী ট্রাম্প এবং বাইডেন। তবে ট্রাম্পের তরফ থেকে নির্বাচনে কারচুপির অভিযোগও এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেশ কটি অঙ্গরাজ্য সহ ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছে কয়েকশো ট্রাম্প বিরোধী আন্দোলনকারী। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। সংখ্যাগরিষ্ঠ দলীয় সমর্থনপুষ্ট স্টেটগুলোর ফলাফল অনেকটা নিশ্চিত জানলেও এখন সুইং স্টেটগুলোতে আধিপত্য নিয়ে চলছে পাল্টাপাল্টি মন্তব্য। গুরুত্বপূর্ণ কয়েকটি দোদুল্যমান রাজ্যে ট্রাম্পের সংখ্যাগরিষ্ঠতা পাবার খবরও নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম। তবে এবছর সুইং স্টেট হিসেবে এখনো কয়েকটি অঙ্গরাজ্যের ফলাফল জানতে বাকি রয়েছে, যে কারণে চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত সমর্থকদের ধৈর্য ধরতে বলেছেন জো বাইডেন। বুধবার ভোররাতে এক জনসভায় বাইডেন এসব কথা বলেন। সবগুলো ভোট গণনা করা হবে, সবাইকে ধৈর্য ধরতে হবে এবং ইতিবাচক মনোভাব থাকতে হবে। এখন মাত্র শুরু, শুক্রবার নাগাদ এই গণনা চলবে এবং আমাদের সবাইকে বিশ্বাস রাখতে হবে আমরা অনেক ভালো অবস্থানে আছি। বাইডেনের এমন বক্তব্যের পর ডোনাল্ড ট্রাম্প তার এক টুইট বার্তায় অভিযোগ করেন ডেমোক্রেটরা নির্বাচনে চুরি করার চেষ্টা করছে। আর টুইট করার কিছুক্ষণ পরেই হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন নির্বাচনের দিনের পর আর যেন মেইল ব্যালট গণনা না করা হয়। 64% of the আমরা এর মধ্যে বেশ কটি অঙ্গরাজ্যে এগিয়ে রয়েছি, বিশেষ করে সুইং স্টেট পেনসিলভেনিয়া, জর্জিয়া ও মিশিগানে। কিন্তু নির্বাচনের দিনের পর মেইলে পাঠানো ব্যালট গণনা করা হলে প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনী উত্তাপের মধ্যেই দেশটির বিভিন্ন স্থানে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা সহ বেশ কয়েকটি বড় বড় শহরে বিক্ষোভ হয়, যেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। মাসুদ রানা, নিউজ 24। মার্কিন নির্বাচনের চূড়ান্ত ফলাফলের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। প্রেসিডেন্ট বদল হলে পাল্টে যাবে পররাষ্ট্রনীতির অনেক কিছুই, আর সে কারণেই মার্কিন শত্রু মিত্র সব দেশেরই এই বিষয়ে আগ্রহের কোনো শেষ নেই। আর এর মধ্যে এই নির্বাচন পদ্ধতিতে বিদ্রূপ করেছে চীন। ভোটের ফলাফল শেষ পর্যন্ত বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এদিকে ইরান বলছে মার্কিন নির্বাচনের ফলাফল তেহরানের নীতিতে কোনো প্রভাব ফেলবে না। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। গেল 4 বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে অনেক পরিবর্তনই এসেছে মার্কিন পররাষ্ট্রনীতিতে। একের পর এক সিদ্ধান্ত বদলের ফলে বহু দেশের সঙ্গেই তাদের পাল্টে গেছে সম্পর্কের ধরন। ইউরোপের অনেক দেশেই তেমন জনপ্রিয় নন ট্রাম্প। তার শাসনামলে ফাটল ধরেছে জার্মানি যুক্তরাষ্ট্রের সম্পর্কে, ফলে অনেক জার্মানদেরই এবার পছন্দের প্রার্থী জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের কারণে মারাত্মক বাণিজ্য যুদ্ধে জড়িয়েছে চীন যুক্তরাষ্ট্র। এই নির্বাচনের পর কোন দিকে মোড় নেয় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সেদিকেও নজর সবার। এরই মধ্যে মার্কিন নির্বাচন নিয়ে বিদ্রূপ করেছে চীনা গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের মারাত্মক সমস্যা রয়েছে বলেই জানিয়েছে তারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জানিয়েছেন এই নির্বাচনের ফলে কোনো ধরনের পরিবর্তন আসবে না তাদের নীতিতে। রুশ মিডিয়ায় বলা হয়েছে নির্বাচনী ফলাফল বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিতে পারে যুক্তরাষ্ট্রকে। অস্ট্রেলিয়ার অনেক নাগরিকরাই মার্কিন নির্বাচনকে অনেকটাই খেলার ম্যাচের মতোই উপভোগ করেছেন। আর এই ফলাফলের কারণে চীন ও যুক্তরাষ্ট্রের সাথে নিজেদের সম্পর্ক কোন দিকে যাবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাইওয়ান। নিবিড় আমিন, নিউজ 24। 3 নভেম্বরের নির্বাচনে শুধু প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনই হচ্ছে না, তাদের সাথে ব্যালটে অঙ্গরাজ্যগুলোর বিভিন্ন পদে লড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত 4 প্রতিনিধি। এরই মধ্যে জয় পেয়েছেন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য থেকে আবুল বিখান, জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান। এছাড়া পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদপ্রার্থী ডক্টর নীনা আহমেদও জয়ের পথে রয়েছেন বলে জানা গেছে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। যুক্তরাষ্ট্রের 59তম নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত 4 প্রতিনিধি ও প্রতিদ্বন্দ্বিতাও করছেন। এর মধ্যে নিউ হ্যাম্পশায়ারের অঙ্গরাজ থেকে বিপুল ভোটের ব্যবধানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয়েছেন আবুল বিখান। এ নিয়ে টানা 4 বার নির্বাচিত হলেন পিরোজপুরের সন্তান এই রিপাবলিকান নেতা। ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলো নিয়ে আমরা অপেক্ষা করছি, দেখছি এক একটা কাউন্টের সময় এক একটা পার্সেন্টেজে এক একজন উপরে আছেন আর একজন নিচে আছেন। এখনো কোনো কিছুই বলা যাচ্ছে না, আমি বলতে পারবো না বা কেউ বলতে পারবো না যে কে জিতবে। এখনো কোনো কিছুই বলা উচিত না বা বলা যাবে না। দ্বিতীয় মেয়াদের জন্য জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে ডিস্ট্রিক্ট 5 বিজয়ী হলেন বাংলাদেশি শেখ রহমান। মঙ্গলবার সন্ধ্যার পর তাকে বিজয়ী ঘোষণা করেছে জর্জিয়া নির্বাচন বোর্ড। ডেমোক্রেট এই নেতার বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করতে হবে তাকে। কিশোরগঞ্জের সন্তানের এই বিজয়ে উৎফুল্ল প্রবাসীরা। আমি যে কাউন্টিতে এখানেও এজ অফ গত 1 ঘন্টা আগে পর্যন্ত 80,000 ভোট আমাদের কম্পিউটারে যেটা অ্যাডভান্স মেলিং বোর্ড ছিল আসছে, ওটাকে এরর আসছে। সো কালকে সকালে আবার এই ভোটগুলি কাউন্ট হবে। সো ইটস হিউজ। আমি অপটিমিস্টিক যে জর্জিয়াতে এখনো বাইডেনের জেতার সম্ভাবনা খুবই বেশি। এছাড়া আরো 2 জনের মধ্যে পেনসিলভেনিয়া স্টেটের অডিটর জেনারেল পদের জন্য লড়ছেন ডেমোক্রেট নেতা ডক্টর নীনা আহমেদ। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ছিলেন। তিনিও জয়ের পথে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম সূত্রগুলো। তবে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডোনা ইমাম টেক্সাসের অস্টিন থেকে গঠিত কংগ্রেসিয়াল ডিস্ট্রিক্ট 31 থেকে প্রার্থী হিসেবে দাঁড়ালেও এবারের নির্বাচনে হেরে গেছেন তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ট্রাম্প বা বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেই হন না কেন, দক্ষিণ এশিয়ার জঙ্গিবাদ দমনে এই অঞ্চলের দেশগুলোর উচিত হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা, এমনটি মনে করেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। নিউজ 24-এর সঙ্গে আলোচনায় তারা বলছেন ভবিষ্যৎ মার্কিন রাষ্ট্রপতির উচিত হবে চীন সংক্রান্ত পররাষ্ট্রনীতির পুনর্মূল্যায়ন করা। সহকর্মী লাকমিনা জেসমিন সোমা কথা বলেছিলেন তাদের সঙ্গে। যে আপনার হচ্ছে যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় সেক্ষেত্রে একটি জোরালো সাপোর্ট দিয়েছে এবং জঙ্গি নিধন, জঙ্গিবাদ নিধনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র
বাংলাদেশও দক্ষিণ এশীয় অঞ্চলে আপনার হচ্ছে যে একটি সুসম্পর্ক বজায় রাখতে চায়, এবং জো বাইডেন বা ট্রাম্প যেই হোক না কেন প্রেসিডেন্ট, আমরা মনে করি যে সেটি অব্যাহত থাকবে। আপনি নিউ ইয়র্কের মধ্যে, আমরা বাঙালি যারা আমেরিকাতে আসছি, আমরা আমেরিকাতে এই দিন দেখার জন্য আসি না যেখানে আমরা দেখবো যে ডেমোক্রেটরা ইলেকশনে জিতার জন্য পুরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো মারামারি লুটালুটি শুরু করে দিয়েছে। আজকে সারা বিশ্বের প্রতিটি মানুষের কাছ থেকে গিয়ে আপনি জিজ্ঞেস করে দেখুন যে what they think about Donald Trump, তারা এক বাক্যে বলবে। আমি এখানে থাকা অবস্থায় আমি চাই না কখনো যে আমেরিকান প্রেসিডেন্টের এত ইমেজ সংকটে পতিত হতে হবে। ডোনাল্ড ট্রাম্প প্যারিস ক্লাইমেট চুক্তি থেকে সরে আইসা সে ক্র্যাকিং এবং অয়েল এক্সপ্লোশনটা বাড়ায় দেয়, তেলের স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এখন এই জিনিসগুলো আপনি যদি ক্লাইমেটের জন্য আমেরিকান তার অর্থনীতিকে বন্ধ করে দিবে, চায়নার অর্থনীতি কিন্তু বন্ধ হয় না। তারা কিন্তু চায়না, ইন্ডিয়া, ওরা হলো সবচেয়ে বড় পলিউটার। সন্ধ্যা সংবাদের রিপোর্ট জানিয়েছি একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্রুত সময়ে ও অল্প খরচে ন্যায় বিচার নিশ্চিত হলে বিচার বিভাগের প্রতি মানুষের আন্তরিকতা বাড়বে। মামলার জট কমাতে বিচারপতি ও আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে এজন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ধনী গরিব সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার। শাহালি জয় জানাচ্ছেন বিস্তারিত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে এই আয়োজন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন নতুন ভবন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিকের জন্য সুবিচার নিশ্চিত করা সরকারের লক্ষ্য। জুন 2020 পর্যন্ত দেশের বিভিন্ন আদালত সমূহে 37,94,908টা মামলা বিচারাধীন আছে। এসব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময় রায় প্রদানের উপায় বের করবার জন্য আমি সকল বিচারক এবং আইনজীবী সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। এটা মানুষের অধিকার এবং বিচার বিভাগের উপরই যদি এই দ্রুত সময় অল্প খরচে বিচার দিতে পারেন, তাহলে মানুষের একটা আস্থা বিশ্বাসও বাড়বে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইন অঙ্গনের ভৌত অবকাঠামো উন্নয়নে সরকারের পদক্ষেপগুলো এ সময় তুলে ধরেন শেখ হাসিনা। সকল নাগরিকই রাষ্ট্রের কাছে সমান, সে ধনী হোক, দরিদ্র হোক, সে যেই হোক, তার জন্য সমান একটা অধিকার জন্য থাকে, সেটা নিশ্চিত করা এটা একান্তভাবে দরকার। তার কারণ জনগণের নাগরিক অধিকার এটাই হচ্ছে সবথেকে মৌলিক কথা। দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে আমি এবং আমার ছোট বোন রেহানা সহ 15ই আগস্ট আমরা যারা আপনজন হারিয়েছিলাম, আমাদের কিন্তু বিচার চাওয়ার অধিকার ছিল না। মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিভাগ কর্তৃক প্রতিষ্ঠিত লজ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ৭১-এর গেরিলা যোদ্ধা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বরেণ্য রাজনীতিবিদ সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণীর পেশার মানুষ। সকালে জুরাইন কবরস্থানে মরহুম সাদেক হোসেন খোকার কবর জিয়ারতে যান পরিবারের সদস্যরা। এ সময় বিএনপি নেতাকর্মী, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, অগণিত শুভানুধ্যায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এই সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করা এই সংগঠকের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার সহযোদ্ধারা। এবারে করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় প্রাণহানি ৬,০০০ ছাড়ালো। ২৪ ঘন্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৬,০০৪ জনে। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৩,৯১৪টি। এর মধ্যে শনাক্ত ১,৫০
17 জন। মোট শনাক্ত 4,14,164 জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,910 জন। এ পর্যন্ত মোট সুস্থ 3,31,697 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় খালাসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রায় জরিমানা করে দেওয়া অর্থ স্থগিত করেছেন আদালত। বুধবার হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে এ মামলার আরেক আসামি মুহাইমেন ইসলাম সিফাতের আপিলও শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। এদিকে রিফাত হত্যার রায়ে দণ্ড পাওয়া 3 আসামির বিষয়ে গত 13 অক্টোবর একই আদেশ দেন হাইকোর্টের এই বেঞ্চ। ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং আইনের মামলায় বরখাস্তকৃত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বুধবার ঢাকার বিশেষ জজ 10-এর বিচারক নজরুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 18 নভেম্বর দিন ধার্য করেছেন। 24 আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এই অভিযোগপত্র দাখিল করেন। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে আবাসন খাত, বাড়ছে ফ্ল্যাট ও প্লটের বেচাকেনা। ফলে কর্মযোগ্য বাড়ছে নির্মাণ সংশ্লিষ্ট 450-এরও বেশি পণ্য ভিত্তিক উপখাতেও। উদ্যোক্তা ও বিশ্লেষকদের মতে সার্বিক অর্থনীতিকে গতিশীল রাখতে হলে উন্নত বিশ্বের মতো আবাসন ও সংশ্লিষ্ট খাতকে চাঙ্গা রাখতে হবে। এক্ষেত্রে সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ এবং এ খাতে নীতি সহায়তা বাড়ানোর তাগিদ খাত সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। নেত্রকোনার ওয়ারেস মিয়া 4 বছর ধরে কাজ করেন নির্মাণ শ্রমিক হিসেবে। জানালেন করোনাকালে কাজ বন্ধ থাকায় বাড়ি ভাড়া বকেয়া পড়েছে বেশ কয়েক মাসের। মহামারীর ধাক্কা কাটিয়ে আবাসন খাতে কর্মযোগ্য শুরু হওয়ায় রুটি রুজির সুযোগ ফিরেছে তার মতো অনেক নির্মাণ শ্রমিকের। জানাজনা করছি করিয়া অনেক আবার টুকটাক কাম লাগছে, আবার হিরে আইসি আয়া অনেক টুকটাক কাম করতে আসি করিয়া সংসার চালাইতেছে। করতে আসি না, আড়ে বাজারে লাগা যাইতে আসছে না, চলা হিরা বন্ধ, খুব কষ্ট হয়েছে। মহামারী করোনার প্রভাবে প্রায় থমকে ছিল আবাসিক কিংবা বাণিজ্যিক জমি ও প্লটের বেচাকেনা। ফলে আটকে ছিল এ খাতে মোটা অঙ্কের বিনিয়োগ। রিহেবের হিসাবে মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে আবাসন ও নির্মাণ খাতের অবদান 15%। এছাড়া আবাসন ও নির্মাণ শিল্পকে কেন্দ্র করে ইট, সিমেন্ট, রড, বালু, সিরামিক, স্যানিটারি সহ সংশ্লিষ্ট 2 শতাধিক শিল্প গড়ে উঠেছে। তবে ইলেকট্রিক্যাল, ফার্নিচার, উড, পিভিসি পাইপ সহ সহযোগী পণ্যভিত্তিক খাত বিশ্লেষণ করলে এই সংখ্যা দাঁড়ায় 458-তে। উদ্যোক্তারা জানান এসব খাত ও উপখাতে নিয়োজিত 59 লাখ শ্রমিক কর্মচারীর 42 লাখই করোনাকালে ছিল কর্মহীন, যাদের অধিকাংশই এখন কাজে ফিরতে শুরু করেছে। আমাদের মেম্বাররা তাদের সাইটগুলো চালু করেছে। অনেক মেম্বার আমাকে জানিয়েছেন যে তাদের বেচাকেনিও ভালো হচ্ছে। যখন অপ্রদর্শিত অর্থ এই সেক্টরে বিনিয়োগের কথাটাই আসছিল, তখন প্রথম কয়েক মাস আমরা দেখেছি বেশ বেচাকেনা কিছুটা বেড়েছিল। উদ্যোক্তা ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন আবাসন খাত সচল হলেই ঘুরে দাঁড়াবে অন্যান্য সহায়ক শিল্প অর্থনীতি। এক্ষেত্রে উন্নত বিশ্বের মতো ব্যাংকের সহযোগিতা জরুরি। পৃথিবীর যে কোনো দেশে একটা বিশাল খাত, 1 নম্বর খাত অনেক ক্ষেত্রে, সেই খাতটাকে কিন্তু আমরা সেইভাবে ডেভেলপ করতে পারবো না যদি ফাইন্যান্সিয়াল সাইডটাকে আমরা নজর না দিই। বাড়ি কেনার জন্য লোনের মেয়াদ হওয়া উচিত 25 থেকে 30 বছর। বাংলাদেশে এটা 10 থেকে 15 বছরের হয়। কাজে এটা বিশাল একটা বোঝা হয়ে যায় যারা বাড়ি কেনে তাদের জন্য ফাইন্যান্সিং এর ব্যাপার। রিহেবের হিসেবে বছরে 15 থেকে 17 হাজার ফ্ল্যাট সরবরাহ করছে সংগঠনটি। মহামারী করোনায় থমকে থাকা আবাসন খাতে আবারও কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। ফলে বিপুল সংখ্যক নির্মাণ শ্রমিকদের জীবন জীবিকাও সচল হয়ে উঠছে। উদ্যোক্তা এবং বিশ্লেষকরা বলছেন আবাসনের মতো মূল্য সংযোজনকারী খাতকে সচল রাখা গেলে সার্বিক অর্থনীতিতেও গতি ফিরবে। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা এবং সরকারের নীতি সহায়তা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। মোহামেডানে খেলতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া।
7 জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা আই লিগের 2021-22 মৌসুম। 7 বছর পর আই লিগে খেলছে কলকাতা মোহামেডান। এই মৌসুমে ভালো করলে পরের মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগে অংশ নেওয়ার সুযোগ পেতে পারে তারা। তাই তো শক্তি বাড়ানোর লক্ষ্যে জামালকে দলে টেনেছে কলকাতার দলটি। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজন। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।